সময় এক বহমান নদী। কিছু কিছু সভ্যতা সেই নদীর স্রোতে ভেসে যায়, আর কিছু কিছু ডুবে যায় অতল গভীরে। আজ আমরা ডুব দেব এমন এক সভ্যতার খোঁজে, যা যিশুর জন্মেরও 2500 বছর আগেই পৃথিবীর বুকে গড়ে তুলেছিল এক অবিশ্বাস্য নগর পরিকল্পনা। এটি এমন এক সভ্যতা যা মিশরীয় বা মেসোপটেমীয় চেয়েও বিশাল ছিল, অথচ তার ভাষা বা লিপি এখনও আজও কেউ পড়তে পারেনি বা বুঝতে পারেনি। কি লেখা ছিল সেই লিপিতে? সুস্বাগতম। আজ আমাদের যাত্রা সেই সিন্ধু সভ্যতার হৃদয়ে, এক হারানো জগতের গল্পে। সিন্ধু সভ্যতা, যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, প্রাচীন বিশ্বের অন্যতম নগর সভ্যতাগুলির অন্যতম ছিল। এর বিস্তার ছিল বিশাল, যা আজ থেকে প্রায় 5000 বছর আগে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, যা সিন্ধু নদ অববাহিকায় বিকশিত হয়েছিল এবং পরে উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এই গল্প শুধু ইট পাথরের নয়, এই গল্প সেই সব মানুষের যাদের জীবনধারা, বিশ্বাস আর প্রজ্ঞা আজও আমাদের অবাক করে। চলুন সময়ের পর্দা সরিয়ে ফিরে যায় সেই সুপ্রাচীন অতীতে। এটি ছিল ব্রোঞ্জ যুগের এক নগর সভ্যতা, সিন্ধু সভ্যতা। এর আবিষ্কার সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় উন্মোচন করে। 1826 সাল চার্লস ম্যাসন নামে এক ব্রিটিশ অভিযাত্রী ঘুরতে ঘুরতে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক অদ্ভুত মাটির ঢিপির সন্ধান পান। স্থানীয়রা বলতো ওটা এক প্রাচীন রাজার অভিশপ্ত দুর্গ। ম্যাসন তার গুরুত্ব পুরোটা না বুঝলেও কিছু প্রাচীন মুদ্রা আর ইটের নমুনা সংগ্রহ করেন। এরপর প্রায় 1 শতাব্দী কেটে যায়। তখন ব্রিটিশ প্রকৌশলীরা করাচি থেকে লাহোর পর্যন্ত রেলপথ বানাচ্ছিল। সেই লাইনের জন্য পাথরের দরকার হলে তারা ওই মাটির ঢিপিগুলো থেকে হাজার হাজার পোড়া ইট তুলে নিয়ে যায়। তারা বুঝতেই পারেনি তারা পৃথিবীর অন্যতম প্রাচীন এক সভ্যতার পাঁজর ভেঙে রেল লাইন বানাচ্ছে। আসল চমক আসে 1920-এর দশকে। ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহনী হরপ্পায় এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতে বৈজ্ঞানিক খনন কাজ শুরু করেন। যা বেরিয়ে এলো তা গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। মূলত 1921 সালে স্যার জন মার্শাল এবং দয়ারাম সাহনী এর নেতৃত্বে হরপ্পা অঞ্চলে খনন কার্য শুরু হয়। এরপরে 1922 সালে মহেঞ্জোদারোতে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান আবিষ্কৃত হয়। তবে 1875 সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ কানিংহাম প্রথম হরপ্পার একটি সিলমোহর খুঁজে পান, যা এই সভ্যতার দিকে প্রথম আলোকপাত করে। সবাই জানত মিশর আর মেসোপটেমিয়াই হলো সভ্যতার আঁতুড়ঘর, কিন্তু সিন্ধু নদের তীরে আবিষ্কৃত এই শহরগুলো ছিল তাদের সমসাময়িক, এমনকি আয়তনে অনেক বড়, প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এক সুবিশাল সভ্যতা। প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারলেন তারা ইতিহাসের এক নতুন অধ্যায় খুঁজে পেয়েছেন। কিন্তু এত বড় শহর কি একদিনে তৈরি হয়েছিল? না, এর শেকড় ছিল আরও গভীরে। এর শুরুটা হয়েছিল মেহেরগড় সভ্যতায়, আজ থেকে প্রায় 9000 বছর আগে। বোলান পাসের কাছে এই নব্য প্রস্তর যুগের মানুষগুলো প্রথম শিখেছিল পশুপালন আর কৃষিকাজ। হাজার হাজার বছর ধরে তারা সিন্ধু নদের উর্বর পলিমাটিতে নিজেদের কর্মযজ্ঞ শুরু করে। তারা গম, যব চাষ করতে শেখে, মাটির পাত্র বানাতে শেখে। ছোট ছোট গ্রাম বড় হতে থাকে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই গ্রামীণ সংস্কৃতি পরিণত হয় এক নগর সভ্যতায়। জন্ম নেয় হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা, কালীবঙ্গালের মতো সুবিশাল সব শহর।
সিন্ধু নদী ছিল এদের প্রাণ। এই নদী তাদের মাটি উর্বর করত, বাণিজ্যের পথ খুলে দিত। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক বিস্ময়কর ব্রোঞ্জ যুগের সভ্যতা। চলুন আমরা কল্পনা করি আজ থেকে 4500 বছর আগের এক সকাল। মহেঞ্জোদারো শহরের কোনো এক রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি। আপনি অবাক হয়ে দেখবেন শহরটা কি অবিশ্বাস্য রকম গোছানো। সিন্ধুর মতো একটি উন্নত শহর পরিকল্পনা আর কোথাও দেখা যায়নি। রাস্তাগুলো সব সোজা, একে অপরকে সমকোণে ছেদ করেছে, যেন আধুনিক যুগের কোনো ইঞ্জিনিয়ার এর নকশা করেছেন। শহরের দুটি ভাগ, উঁচু দুর্গ এলাকা আর নিচু এলাকা। উঁচু দুর্গ এলাকাতে সম্ভবত শাসকেরা থাকত বা ধর্মীয় অনুষ্ঠান পালিত হতো, আর নিচু শহর, যেটাকে বলা হয় লোয়ার টাউন, সেখানে থাকত সাধারণ মানুষ। উঁচু দুর্গ এলাকায় রয়েছে বিখ্যাত মহাস্নানাগার, এক বিশাল জলাশয় যা এমনভাবে তৈরি করা যে এক ফোঁটা জলও চুঁইয়ে পড়ত না। এটা কি ছিল শুধু সাধারণ স্নানের জায়গা, নাকি কোনো বিশেষ ধর্মীয় আচারের কেন্দ্র? ইতিহাসবিদরা আজও নিশ্চিত নন। সিন্ধু সভ্যতার আসল বিস্ময় লুকিয়ে আছে রাস্তার নিচে, তাদের পয় নিষ্কাশন ব্যবস্থায়। একটু ভাবুন, সেই যুগের প্রতিটি বাড়িতে ছিল নিজস্ব স্নানাগার আর শৌচাগার। সেই বর্জ্য জল মাটিতে পাইপের মাধ্যমে চলে যেত রাস্তার মূল ঢাকা নর্দমায়। এমন ব্যবস্থা রোমানরাও তৈরি করেছিল এরও বহু বছর পরে। স্বাস্থ্য সচেতনতায় তারা ছিল অবিশ্বাস্য আধুনিক, কিন্তু তারা ছিল মূলত কৃষিবিদ। সিন্ধু নদের উর্বর ভূমিতে তারা ফলাতো গম, যম, মটরশুঁটি আর তুলা। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে প্রথম তুলার চাষ এই সিন্ধু সভ্যতার মানুষেরাই করেছিল। আর হ্যাঁ, আপনি যে ধানের কথা ভাবছেন, সেই লোথাল এবং রংপুরের মতো কিছু জায়গায়ও ধানের ভুসিও পাওয়া গেছে, অর্থাৎ ধানের চাষও তারা জানত, যদিও গম আর যবই ছিল তাদের প্রধান খাদ্য। তারা শুধু কৃষকই ছিল না, ছিল দক্ষ বণিকও। তাদের তৈরি সিলমোহর পাওয়া গেছে সুদূর মেসোপটেমিয়ায়। লোথালের মতো শহরে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীনতম জাহাজগাঠা বা ডকইয়ার্ড। মূলত তারা সমুদ্র পথেও বাণিজ্য করত। এই সভ্যতার মানুষেরা পাথর ও তামা ব্যবহার করতে পারত। তারা উন্নত স্থাপত্য কৌশল ব্যবহার করত এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করত। মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে নৃত্যরত নর্তকীর মূর্তিটি। এই সভ্যতার কারিগরি এবং শৈল্পিক দক্ষতার এক উৎকৃষ্ট উদাহরণ। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তিটি সেই সময়ের ধাতব কারিগরদের অত্যন্ত উন্নত মানের কাজকে তুলে ধরে। মনে হয় যেন জীবন্ত তার ভঙ্গি। আরও পাওয়া গিয়েছে পুরোহিত রাজার প্রতিকৃতি। তাদের সিলমোহরগুলো ছিল এক একটি মাস্টারপিস। তাতে আঁকা ছিল বিভিন্ন প্রাণীর ছবি, ষাঁড়, হাতি আর এক রহস্যময় যোগী মূর্তি, যাকে অনেকে বলেন আদি শিব বা পশুপতি। কিন্তু তাদের বিশ্বাস কী ছিল তা কিন্তু এখনও জানা যায়নি। তারা কি মূর্তি পূজা করত? প্রচুর মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে, যা থেকে মনে হয় তারা ধরিত্রী বা উর্বরতার দেবীর পূজা করত। পশুপতির সিলমোহর ইঙ্গিত দেয় শিবের মতো কোনো এক দেবতার আরাধনা করত, কিন্তু কোনো মন্দির পাওয়া যায়নি এখানে। ঐতিহাসিকরা মনে করেন তারা মূলত প্রকৃতিকেই পূজা করত। মূলত তাদের ধর্মবিশ্বাসও এক বড় রহস্য। সিন্ধু সভ্যতায় ব্রোঞ্জ যুগের সূচনা হয় 3300 খ্রিস্টপূর্বাব্দে। এটি ছিল একটি উন্নত নগর সভ্যতা। শহরগুলি তৈরি করা হয়েছিল সুপরিকল্পিতভাবে, রাস্তাঘাট সোজা, একে অপরের সাথে সমকোণে ছেদ করা। বাড়িঘর পোড়ামাটির ইট দিয়ে তৈরি। বয়নশিল্প, মৃৎশিল্প এবং ধাতুর কাজের মতো হস্তশিল্পও গড়ে উঠেছিল প্রচুর। এছাড়াও শস্য ভাণ্ডার, বৃহৎ স্নানাগার এবং পরিকল্পিত বাড়িঘর থেকে বোঝাই যায় যে এখানকার মানুষ বাস্তবেই
অনেক উন্নত জীবনযাপন করত। কিন্তু এমন এক উন্নত, সমৃদ্ধ, গোছানো সভ্যতা কেন হারিয়ে গেল? কি এমন ঘটেছিল যে মহেঞ্জোদারোর রাস্তাগুলো জনশূন্য হয়ে গেল? একটা সময় বলা হতো যে আর্য আক্রমণে, বলা হতো বহিরাগত আর্যরা এসে এই সভ্যতা ধ্বংস করে দেয়। কিন্তু আধুনিক গবেষণা এই তত্ত্বকে প্রায় বাতিল করে দিয়েছে। পতনের জন্য কোনো একজন খলনায়ক ছিল না। আসল কারণ ছিল প্রকৃতি, জলবায়ু পরিবর্তন। আজ থেকে প্রায় 4000 বছর আগে সিন্ধু অঞ্চলের আবহাওয়া শুষ্ক হতে শুরু করে। যে সিন্ধু নদ ছিল তাদের প্রাণ, তা তার গতিপথ বদলাতে শুরু করে। আর তাদের আরেকটি জীবনরেখা, কিংবদন্তির সরস্বতী নদী, তা পুরোপুরি শুকিয়ে যায়। বৃষ্টি কমে যায়, খরা দেখা যায়, কৃষিকাজ অসম্ভব হয়ে পড়ে। যে শহরগুলো লক্ষ লক্ষ মানুষকে খাবার জোগাতো, তা আর পারল না টিকে থাকতে। বড় বড় ভূমিকম্প হয়তো নদীগুলোর গতিপথ পাল্টে দিয়েছিল। বাণিজ্য পথ বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ বাধ্য হয়েছিল তাদের সাজানো শহর ছেড়ে চলে যেতে। এটা কোনো আকস্মিক পতন ছিল না, এটা ছিল এক দীর্ঘ, যন্ত্রণাদায়ক বিদায়। সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শহর ছেড়ে পূর্ব দিকে গঙ্গা যমুনার উর্বর উপত্যকার দিকে সরে যেতে শুরু করে। সুবিশাল শহরগুলো ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায়। প্রায় 3500 বছরের জন্য পৃথিবী এই মহান সভ্যতাকে পুরোপুরি ভুলে যায়। এবার জানব সেই না পড়া লিপি সম্পর্কে। এই সিন্ধু লিপি সিন্ধু সভ্যতার সবচেয়ে রহস্যময়। এটা ছিল মূলত তাদের নিজস্ব লিপি। তারা লিখতে জানত এবং পড়তে জানত, কিন্তু আমরা তা পড়তে পারি না। এখনও এই সিন্ধু লিপিগুলো কেউ পড়তে পারেনি আসলে ওখানে কি লেখা ছিল বা কি লেখা আছে। হাজার হাজার সিলমোহর মাটির পাত্রে খোদাই করা আছে, 400রও বেশি সংকেত, কিন্তু এই লিপির পাঠ্যোদ্ধার আজও সম্ভব হয়নি। মিশরীয় হাইরোগ্লিফিক্স বা মেসোপটেমিয়ার কিউনিফর্ম লিপি পড়তে পারা গিয়েছে, কারণ সেখানে রোসেটা স্টোনের মতো দ্বিভাষিক লিপিও পাওয়া গিয়েছিল। সিন্ধুর ক্ষেত্রে এমন কিছুই পাওয়া যায়নি। এই সিলমোহরগুলোতে কি লেখা আছে? এটা কি কোনো রাজার নাম, কোনো দেবতার কথা, নাকি শুধুই বাণিজ্যিক হিসাব? যেদিন আমরা এই লিপি পড়তে পারব, সেই দিন হয়তো সিন্ধু সভ্যতার আসল ইতিহাস আমাদের সামনে উন্মোচিত হবে। সেই দিন হয়তো তারা নিজেরাই আমাদের তাদের গল্প শোনাবে। আপনি হয়তো ভাবছেন যে সভ্যতা 4000 বছর আগে মাটির নিচে চলে গিয়েছে, তার সাথে আমার আপনার আজকের সম্পর্ক কি? সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক। সিন্ধু সভ্যতা মরেও যায়নি, তা আজও আমাদের মাঝেই বেঁচে আছে। আমরা যে তোলা বা কটনের পোশাক পরি, তার প্রথম চাষ করেছিল সিন্ধুবাসীরাই। আজকের আধুনিক শহরের যে ড্রেনেজ সিস্টেম, তার প্রথম বৈজ্ঞানিক পরিকল্পনা আমরা সিন্ধু সভ্যতাতেই দেখি। তারা যে ওজন বা পরিমাপের বাটখারা ব্যবহার করত, তার অনুপাত আমরা আজও দেখতে পাই। তাদের গরুর গাড়ির খেলনার সাথে আজকের গ্রামের গরুর গাড়ির অদ্ভুত মিল। তাদের পোড়ামাটির শিল্প, তাদের গহনার নকশা, বহু কিছুই আজও দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে মিশে আছে। এমনকি আমাদের বিশ্বাসেও। সিন্ধু সভ্যতার সেই পশুপতি মূর্তি কি পরবর্তীকালে হিন্দু ধর্মের প্রধান দেবতা শিবের রূপ পায়নি? সেই মাতৃদেবীর পূজাই কি আজকের শক্তিশালী বা দেবী দুর্গার আরাধনার প্রাচীনতম রূপ নয় কি? মূলত সিন্ধু সভ্যতা ছিল পরবর্তী ভারতীয় সভ্যতার ভিত্তি, যেটা আধুনিক ভারতের শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। কত দাম এই পাত্রগুলোর? আপনার জন্য 20 পয়সা। আমি 15 দেব। সিন্ধু সভ্যতা আমাদের একটা বড় শিক্ষা দেয়।
তারা কোনো বিশাল পিরামিড বা রাজপ্রাসাদ বানিয়ে নিজেদের শক্তি জাহির করেনি। তারা মন্দির বা মূর্তি দিয়ে শহর ভরিয়ে ফেলেনি। তারা সবটুকু মনোযোগ দিয়েছিল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে। তারা বানিয়েছিল পরিকল্পিত শহর, স্বাস্থ্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা আর গণস্নানাগার। সিন্ধু সভ্যতা ছিল এক শান্তিকামী বাণিজ্যিক সভ্যতা। তাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে অস্ত্রের ঝঞ্ঝনানি নেই বললেই চলে। তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে চেয়েছিল, কিন্তু প্রকৃতি যখন বিরূপ হলো তখন তারা নীরবেই বিদায় নিল। ইতিহাস শুধু রাজা বাদশার যুদ্ধের গল্প নয়, ইতিহাস হলো মানুষের বেঁচে থাকার গল্প। সিন্ধু সভ্যতা সেই গল্পেরই এক বিস্ময়কর অধ্যায়, এক এমন অধ্যায় যা অনেকটুকুই আজও আমাদের অজানা। সেই হারানো শহরের প্রতিধ্বনি আজও আমাদের কানে বাজে আর ফিস ফিস করে বলে দেয় এক হারানো সময়ের কথা। আজ এই পর্যন্তই। ইতিহাসের এমনই সব রোমাঞ্চকর গল্প শুনতে, ইতিহাসের সব অজানা ও রোমাঞ্চকর অধ্যায়ের সাক্ষী হতে আমাদের সঙ্গেই থাকুন। জ্ঞানের আলোকে বিকশিত করতে, ইতিহাস সম্পর্কে আগ্রহী করতে, আমাকে অনুপ্রাণিত করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ইতিহাসকে জানুন এবং পরিবারের সদস্যদেরকেও উৎসাহিত করুন জানতে। ধন্যবাদ সকলকে।